কতদিন তোমাকে কাছে পাই না বলো তো? আমারও তো চাহিদা বলে কিছু আছে। কিন্তু পারিজা, কোনো কথা না সায়ন, তুমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরছো, ওকে? ঠিক আছে, কিন্তু একটা আবদার আছে। কি আবদার? আই ওয়ান্ট সামথিং নিউ। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল আমার। সায়নের সাথে কথা শেষ করে ডেস্কটা গুছিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেলাম। করিডোরের সামনে মামুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মামুন ভাই আমার তাড়াহুড়ো করা দেখে আমার দিকে এগিয়ে আসলেন। পারিজা, আজ তোমার ইভিনিং শিফট আছে? ছিল মামুন ভাই, কিন্তু আজ আমার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় সুস্মিতাকে ম্যানেজ করে দিতে বলেছি। কেন? মামুন ভাই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি আরো ভাবলাম তোমাকে দিয়ে আমার নাইট শিফটে ম্যানেজ করিয়ে নেব। আজ আবার তোমার ভাবির বার্থডে। ও সরি, কিন্তু কাল তো আপনার অফ আছে, সারাদিনই সেলিব্রেট করতে পারবেন। তা ঠিক আছে, আসলে আমাদের বিয়ের পর ওর প্রথম জন্মদিন এটা, তাই একটু স্পেশাল করতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, তাই ভালো হবে। আসছি তাহলে। আচ্ছা, সাবধানে যেও। গাড়িতে উঠে বসতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এসি অফ করে দিয়ে গ্লাস খুলে দিলাম। আজ থেকে 7 বছর আগে এমনই এক বৃষ্টির দিনে সায়নের সাথে আমার পরিচয় হয়েছিল। তখন আমি পড়াশোনার পাশাপাশি শখের বশে একটা রেডিও স্টেশনে পার্ট টাইম আরজে হিসাবে জব করতাম। সায়নও একই সেক্টরে ছিল। এমনিতে একে অপরকে চিনতাম ঠিকই, কিন্তু কখনো সরাসরি কথা হয়নি। তবে ভ্যালেন্টাইন্স ডের একটা স্পেশাল শো যেদিন আমরা দুজনে মিলে হোস্ট করেছিলাম, সেদিন শুধু কথা না, জমিয়ে আড্ডাও হয়েছিল। শুরুটা ছিল ফ্রেন্ডশিপ দিয়ে, কিন্তু শুধু এই ফ্রেন্ডশিপে আমরা বেশি দিন নিজেদেরকে আটকে রাখতে পারিনি। সায়নের মধ্যে এমন কিছু ছিল যা প্রতিনিয়ত আমায় বিমোহিত করে তুলত। ওর স্মার্টনেস, কথা বলার ধরন, কণ্ঠের মাদকতা, সাবলীল উপস্থাপন সবকিছুই এক অদৃশ্য মায়ায় আটকে ফেলতো আমায়। তাই সায়নের ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা আমার ছিল না। 3 বছর চুটিয়ে প্রেম করে অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। এর মধ্যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সায়নের জব হয়ে যায়। আর বিয়ের কিছুদিন পর আমিও একটা বেসরকারি টিভি চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসাবে ঢুকে যাই। দুজনের মোটা অঙ্কের স্যালারিতে খুব ভালো সংসার চলছিল, কিন্তু 2 বছর যেতে না যেতেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। আমরা দুজনেই যে যার মতন ব্যস্ত হয়ে পড়ি, নিজেদের একটা আলাদা দুনিয়া বানিয়ে নিই নিজেদের অজান্তেই। দুজন একই সংসারে একই ছাদের নিচে আছি, অথচ কেউ কারোর খোঁজ রাখছি না। সম্পর্কটা স্বামী স্ত্রীর থেকে প্রতিবেশীতে রূপ নিল এক সময়। রাতের বিশেষ মুহূর্তটুকু ছাড়া একে অপরের মুখোমুখিও হতে পারতাম না। ধীরে ধীরে এটাও কমতে শুরু করলো। আমার মিসক্যারেজের পর এই দূরত্বটাকে আমি প্রথম উপলব্ধি করতে পারলাম। সেই সময়টাই আমি খুব করে সায়নের সঙ্গ চাইতাম, কিন্তু পেতাম না। অফিস টাইমের পরও কোনো না কোনো বাহানা দেখিয়ে সায়ন রাত করে বাড়ি ফিরত। কোনো দিন আবার ফিরতই না। এত বড় ফ্ল্যাটে আমি একা নিঃসঙ্গ সময় কাটাতাম। দম বন্ধ হয়ে আসতো আমার। বুঝতে পারছিলাম সায়ন আমার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। সায়নের মনোযোগ ফিরে পাওয়ার জন্য কম চেষ্টা করিনি আমি। তার পছন্দগুলোকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করলাম। বউ এবং প্রেমিকা দুটো চরিত্রই নিজের মধ্যে প্রয়োজন অনুসারে ধারণ করে নিলাম। সে আমাকে যখন যেভাবে চাইতো সেভাবেই নিজেকে সঁপে দিতাম তার কাছে। কিন্তু তাতেও যখন কাজ হচ্ছিল না, তখন উল্টো পথে হাঁটা শুরু করলাম। শুনেছি ভালোবাসার এপিঠে থাকে গুরুত্ব আর অন্য পিঠে অবহেলা। এই দুটো দিয়েই সায়নকে ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম আমি, কিন্তু আমার সব পরীক্ষার ফলাফল ছিল শূন্য। আমার কেন জানি মনে হতো সায়ন অন্য কোথাও জড়িয়ে গেছে। আমার ধারণা ধীরে ধীরে সত্য হতে শুরু করলো যখন সায়নের শার্টে আমি লেডিস পারফিউমের স্মেল পেতাম। শার্টের কলারে লিপস্টিকের দাগ দেখতাম। খুব ভেঙে পড়েছিলাম তখন। আমার খুব জানতে ইচ্ছে করতো কেন ও আমার সাথে এমন করলো। আমার ভালোবাসায় তো কোনো কৃপণতা ছিল না, বরং এই ভালোবাসার জন্য সময়ে অসময়ে আমি আমার আত্মসম্মান বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করিনি। বিনিময়ে কি আমার এটা পাওনা ছিল? হিসাব মেলাতে পারতাম না কিছুতেই। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে একদিন সরাসরি সায়নকে প্রশ্ন করে বসলাম। প্রত্যুত্তরে সায়ন বলেছিল, এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করো না তো। সারাদিন পরিশ্রম করে বাসায় এসে এই ফালতু ঘ্যানঘ্যানানি শুনতে ভালো লাগে না। তাছাড়া তোমার কোনো অভাব তো আমি রাখছি না। শারীরিক এবং আর্থিক দুটোরই প্রয়োজন নিয়ম করে মিটিয়ে দিচ্ছি।
এভাবে ভালো থাকার চেষ্টা করো। কিন্তু আমি সেভাবে ভালো থাকতে পারছিলাম না। ভালোবাসার মানুষটাকে একটু একটু করে এভাবে অন্যের হয়ে যেতে দেখছিলাম, অথচ মেনে নিতে পারছিলাম না। প্রায় প্রতিদিনই এই নিয়ে অশান্তি শুরু হতে লাগলো। একসময় জানতে পারলাম সায়ন শুধু একজনের সাথে না, একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক রাখছে। আমি চাইলেই পারতাম তখন ওর সংসার ছেড়ে চলে আসতে। আর একটা সম্পর্কে জড়ানোর মতন যোগ্যতা আছে আমার। খুব সহজেই একটা পুরুষকে পুরোপুরিভাবে ঘায়েল করার মতন শারীরিক সৌন্দর্যতাও আছে। কিন্তু সায়নকে বড্ড ভালোবাসি যে, ছেড়ে যায় কি করে? অথচ সব কিছু জানার পরও ওর প্রতি যে আমার কোনো ঘৃণা জন্মায়নি তা কিন্তু নয়। তবে ঘৃণার চেয়ে ভালোবাসার পরিমাণটা বরাবরের মতন বেশিই ছিল। নিজের সাথে অনেক বোঝাপড়া করেছি, কিন্তু সেই ভালোবাসার জোরে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি কখনো। তাই এক সময় আমিও হাল ছেড়ে দিলাম। তবে আজ যাচ্ছি নতুন করে সব কিছু শুরু করতে। সায়নকে হয়তো আমি ওর পথ থেকে ফেরাতে পারবো না, কারণ ও আমার আয়ত্তে নেই। কিন্তু আমি নিজে তো নিজের আয়ত্তে আছি। আমার ভালো থাকাটা এখন আমার হাতেই আছে। তাছাড়া জীবন তো একটাই, এই এক জীবনে তো মানুষ সব দিক থেকে সুখী হতে পারে না। আমিও না হয় এইভাবেই বেঁচে থাকলাম, তবুও ভালোবাসার মানুষটাকে তো সাথে পেলাম। বাসায় এসে সায়নের জন্য আলাদা করে রান্না করে আর সময় নষ্ট করলাম না। আমি জানি ও আজও বাইরে থেকে খেয়ে আসবে, তাই শাওয়ার নিয়ে সবুজ জর্জেটের শাড়িটা পরে নিলাম। বেলি ফুলের মালা গুজে দিলাম চুলের খোঁপায়, গাঢ় করে কাজল টেনে নিলাম চোখে, আর ঠোঁটে নুড লিপস্টিক। রাত 10:30। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। পারফিউমটা ঘাড়ে গলায় হাতে আবারও একটু স্প্রে করে নিয়ে তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলাম। আমাকে দেখে সায়ন সেই হাসিটাই আবারও দিল, যে হাসিতে বিয়ের প্রথম রাতে দ্বিতীয়বারের মতন ঘায়েল করেছিল আমায়। কিন্তু অদ্ভুতভাবে আজ আমার আর সেই একই অনুভূতি কাজ করছে না। আগের মতন মাদকতা পাচ্ছি না সেই হাসিতে। সায়নের পিছু পিছু বেডরুমে এসে প্রতিদিনের মতন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওর ব্লেজারটা খুলে দিলাম। সায়ন হাত ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেল। এই সুযোগে আমি রুমের লাইট অফ করে ফেয়ারি লাইটগুলো জ্বালিয়ে দিলাম। নিজেকে আর একবার আয়নায় দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা। কিছুক্ষণ পর সায়ন ফ্রেশ হয়ে এলে আমি ড্রয়িং রুমের দিকে পা বাড়াচ্ছিলাম। এমন সময় আচমকা সায়ন আমার ডান হাত ধরে হ্যাঁচকা টানে ওর বুকের কাছে নিয়ে গেল। তারপর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, নেশা লাগিয়ে এখন কোথায় যাওয়া হচ্ছে? খাবে না? টেবিলে খাবার দিতে যাচ্ছিলাম। পেটের ক্ষুধা মেটানোর খাবার বাইরে খেয়ে এসেছি, আর শরীরের ক্ষুধা মেটানোর খাবার তো তোমার কাছে। আমাকে সামান্য লজ্জা পাওয়ার সুযোগটুকু না দিয়ে মুহূর্তেই সায়ন আমাকে দখল করে নিল। এর মধ্যে ওর বাম হাতের আঙুলগুলো আমার কোমরে বিচরণ করতে শুরু করলো। তারপর আমার ঠিক আগের মতোই আদর করতে শুরু করলো। কিন্তু আমি খেয়াল করলাম আজ সায়নের এই বন্য আহ্বানে আমার সাড়া দিতে ইচ্ছে করছে না একদম। এই প্রথমবার ওর আদরটুকু আমি উপভোগ করতে পারছি না। কেমন যেন গা ঘিন ঘিন করছে। তারপর সায়ন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ওর ঘুমন্ত মুখটার দিকে নিষ্পলক চেয়ে আছি। জাগ্রত অবস্থায় ওকে যতটা হিংস্র দেখাই, ঘুমন্ত অবস্থায় তার চেয়েও বেশি নিষ্পাপ দেখাই। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! একটা মানুষ, অথচ তার একাধিক রূপ। ছেঁড়া বেলির ফুলের মালাটা মেঝেতে পড়ে আছে এখনো। আমি উঠে চেঞ্জ করে এক মগ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সকালে সায়নের ঘুম ভাঙল মেসেজের রিংটনে। আমি তখন ওর পাশেই শুয়েছিলাম, কিন্তু ও আমাকে খেয়াল করেনি। ঘুম ঘুম চোখে মেসেজটা ওপেন করে হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসলো সায়ন। আমার দিকে চোখ পড়তেই আলতো করে আমার কপালের ঠোঁট ছুঁয়ে দিয়ে মুচকি হেসে বলল, আমাকে এখনই বেরোতে হবে। আমার গরম পানিটা রেডি করে দেবে প্লিজ? জানি তো কুসুম গরম পানি ছাড়া আপনার সকালের গোসল হয় না। বাথরুমে দিয়ে এসেছি একটু আগে। তাই? অনেক ধন্যবাদ। সায়ন উঠে যাওয়ার পর ওর ফোনটা হাতে নিলাম আমি। ভাগ্যিস আর চোখে পাসওয়ার্ডটা দেখে রেখেছিলাম। একটু আগের মেসেজটা ওপেন করার সাথে সাথে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মেসেজটা ছিল, আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না, প্লিজ কাম শুন, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সম্বিত ফিরে পেলাম ওয়াশরুম থেকে ভেসে আসা সায়নের বিকট চিৎকার শুনে। টাওয়ালটা কোমরে পেঁচিয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ছটফট করতে করতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো সায়ন। আমি একটু সামনে গিয়ে গেলাম। ততক্ষণে সে ছটফট করতে করতে মেঝেতে গড়িয়ে বিলাপ শুরু করে দিল, পারিজা, বাঁচাও আমাকে, বাঁচাও, আমার মুখ ঝলসে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, পারিজা, কিছু একটা করো প্লিজ। আমি ঠিক জানতাম
সায়ন বেখেয়ালি হয়ে বালতির পানি দিয়ে আগে মুখ ধুয়ে নেবে। নিরুত্তাপভাবে মেঝেতে 2 হাঁটু ভাঁজ করে সায়নের কাছ থেকে 1 হাত দূরেতে বসলাম আমি। আমার যা করার তা তো করেই দিয়েছি, আর তো কিছু করার নেই। আচ্ছা সায়ন, তুমি তোমার এই ঝলসানো চেহারা নিয়ে তোমার লায়লাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবে? মেনে নেবে এভাবে তোমাকে তোমার লায়লারা? বলো না সায়ন। আমার অট্টহাসিতে পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। সায়ন তখনও ঝাঁঝানো কণ্ঠে বলে চলেছে, পারিজা, তুমি জানো না তুমি কত বড় অন্যায় করেছো। তোমার কোনো ধারণা নেই এর শাস্তি কি হতে পারে। এ অন্যায়ের বিচার খুব কঠিন, অনেক ভুগতে হবে তোমাকে। আমি উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের স্বরে প্রতিবাদ জানালাম, এই থামো তো। যে দেশে ধর্ষকের কোনো বিচার হয় না, সে দেশে নারী হবে চরিত্রহীন স্বামীকে অ্যাসিড পোড়াবার বিচার। তারপর সায়ন ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ল। আমি ডক্টরকে বলে ওর চিকিৎসা করালাম। ওর জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু মুখের আদল চেঞ্জ হয়ে গেল। আর সেই মুখ সে প্রত্যেকটি নারীর কাছ থেকে অপমানিত হতে লাগলো। শুরু হলো তার নিজের প্রতি ঘৃণা করা। বাড়িতে সারাক্ষণ চুপ থাকতো, আমার সাথে কথা বলতো না তেমন। এর ঠিক 1 মাস পর একদিন সায়ন এসে আমাকে বলল, ক্ষমা চাইলো তার করা আমার প্রতি অন্যায় ও অবহেলার জন্য। সে স্বীকার করলো এই যুগে চলতে গেলে ক্ষণিকের সুখের জন্য হারিয়ে গেলে হবে না, মনে রাখতে হবে অতীত, কর্তব্য, দায়িত্ব ও ভালোবাসা। আমার প্রথমে রাগ হলেও পরে সায়নের কষ্ট দেখে আমিও আর পারিনি মুখ ফিরিয়ে থাকতে। ক্ষমা করে দিয়েছি তার সকল ভুল। সে তার ভুলের জন্য অনুতপ্ত। তারপর থেকে আবারও সেই দিন ফিরে এলো, যেখানে ছিল না কোনো ব্যস্ততা, ছিল না কোনো অবহেলা, ছিল না কোনো বিশ্বাসঘাতকতা। একে অপরকে পাশে নিয়ে, একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের নতুন জীবনে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।